এখনকার বিষয় হলো ল্যান্ড সাবসিডেন্স। ল্যান্ড সাবসিডেন্স এই ঘটনাটার পিছনে আর্থ গ্র্যাভিটি বা পৃথিবীর অভিকর্ষজ বলের খুব ঘনিষ্ঠ যোগ আছে। সাবসিডেন্স ঘটনাটা কি না, যদি টেরেস্ট্রিয়াল আর্থের রাদার ল্যান্ড সারফেসের অথবা পৃথিবী পৃষ্ঠের কোনো অংশ যদি ভার্টিক্যাল ফল হয় ডিউ টু গ্র্যাভিটি, একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ফল হয় বা ভার্টিক্যাল ফল হয়, তাকে বলে ল্যান্ডস্লাইড, ল্যান্ড সাবসিডেন্স। সাবসিডেন্স কিনা হঠাৎ করে হয়, অল অফ এ সাডেন ফল বা সাডেন শ্রিঙ্কিং ডিউ টু দ্য গ্র্যাভিটি। ওকে, গ্র্যাভিটেশনাল পুলের জন্য যদি কোনো ভূখণ্ড ভূপৃষ্ঠ আর্থ সারফেসের ভার্টিক্যাল ফল হয়, তাকে বলা হয় সাবসিডেন্স। ল্যান্ড সাবসিডেন্স কিন্তু খুব স্বাভাবিক ঘটনা, এটা কিন্তু নেচারেই ছিল। এটা কিন্তু ভার্টিক্যাল ফল ডিউ টু দ্য গ্র্যাভিটি। পৃথিবীর কোথায় কোথায় এই সাবসিডেন্স দেখতে পাওয়া যায়? অল ওভার দ্য ওয়ার্ল্ডেই সাবসিডেন্স দেখতে পাওয়া যায়। আমরা কতগুলো ন্যাচারাল ফিল্ড যেখানে সাবসিডেন্স দেখতে পাওয়া যায় সেগুলোর কটা উদাহরণ জেনে নিই। ধরো আমরা কার্স্ট টোপোগ্রাফি কথা জানি, পৃথিবীর অনেক জায়গায়, ইভেন আমাদের ইন্ডিয়াতেও কার্স্ট টোপোগ্রাফি দেখা যায়। কার্স্ট টোপোগ্রাফি যে সোয়ালো হোল, সিঙ্ক হোল, ডোলাইট এবং চুনাপাথরের ছাদ ধসে যাওয়া, এই যে কথাগুলি আমরা পড়ি, এগুলি কিন্তু সাবসিডেন্স। কেন? কার্স্ট টোপোগ্রাফি সাবসিডেন্স। কার্স্ট টোপোগ্রাফি ইজ আ পার্ট অফ টেরেস্ট্রিয়াল আর্থ, তার ভার্টিক্যাল ফল হয়, তাকে বলছে আমার সাবসিডেন্স, ল্যান্ড সাবসিডেন্স। আবার ধরো কোনো পার্মাফ্রস্ট জোনে ক্র্যাকিং হলে, ক্রেভাসেস হলে কি হয় না, ল্যান্ড বা সয়েলের পাটের বা সয়েল ক্রিপিং এর জন্য ওর ভার্টিক্যাল ফল হয়, এই ভার্টিক্যাল ফল হলে সেটাও কিন্তু আমরা বলছি সাবসিডেন্স। তাহলে কার্স্ট রিজিয়নে খুব ন্যাচারালি সাবসিডেন্সকে দেখতে পাওয়া যায়। পার্মাফ্রস্ট জোনে ক্র্যাকিং ইত্যাদি হলে বা অল্টারনেটিভ ওয়েতে যদি ড্রাই অ্যান্ড ওয়েট পিরিয়ড আসে, তখন কিন্তু বরফ গলে এবং আবার জমা হয়, তখনও কিন্তু এই ল্যান্ড সাবসিডেন্স দেখতে পাওয়া যায়। আর একটা কথা বলি, টেকটনিক অ্যাক্টিভিটিস এর ফলে তোমরা জানো পৃথিবীর অনেক জায়গায় একদিকে হেলে থাকা ভূমিরূপ রাদার ইউনিক্লাইনাল স্ট্রাকচার আছে। পৃথিবীতে কোনো পার্ট আপলিফটেড হয়েছে অ্যান্ড কোনো পার্টের ফল হয়েছে। আই মিন এপিরোজেনিক মুভমেন্ট অফ দ্য আর্থ ইজ ভেরি কমন থিং অফ দ্য ওয়ার্ল্ড। তো এই এপিরোজেনিক মুভমেন্টের ক্ষেত্রে টেকটনিক অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু পৃথিবীর বিশাল অংশের ভূখণ্ডর সাবসিডেন্স হতে পারে বা ভার্টিক্যাল ফল হতে পারে। দেখো আমাদের যে বাংলায় বলে না গ্রস্ত উপত্যকা, আই মিন হর্স্ট রিজিয়ন অ্যান্ড গ্র্যাভেন রিজিয়ন, ইটস এ এক্সাম্পল অফ সাবসিডেন্স, ল্যান্ড সাবসিডেন্স। পরে একটা ভূখণ্ড একটা অন্যরকম ভূমিরূপে কনভার্টেড হয়েছে। তাহলে নেচারে সাবসিডেন্স খুব কমন ঘটনা। এরপরে আসছি যে আর্টিফিশিয়াল সাবসিডেন্স, মানুষের কাজের ফলে কোথাও কোথাও সাবসিডেন্স হচ্ছে। এখানে আমি আগে উদাহরণ দিই, মাইন্স অঞ্চলে কিন্তু সাবসিডেন্স খুব কমন ঘটনা। এই আমাদের আসানসোল জড়িয়া যে মাইন্স আছে, সেখানে টানেল পদ্ধতিতে, যে থ্রু দ্য টানেল যে কোল ওর বা কোলকে এক্সপ্লোর করা হয় বা মাইনিং করা হয়, দেন ওই যদি আই মিন টানেলটা স্যান্ড দিয়ে ফিল আপ করা না হয়, অথবা করা হলো যে স্ট্রেংথ বা স্টেবিলিটি যদি কোনো কারণে হ্যাম্পার হয়, দেন সেখানে কিন্তু ভার্টিক্যাল ফল অফ দ্য ল্যান্ড মাস হয়। দেখবে খুব ঘন ঘন শোনা যায় আসানসোল রানীগঞ্জ অঞ্চলে, ওই অঞ্চলে বাড়িঘর ধসে গেছে, পড়ে গেছে। তো দোজ আর দ্য ফ্যাক্ট অফ মাইনিং সাবসিডেন্স। তাহলে নেচারে যতখানি সাবসিডেন্স দেখতে পাওয়া যায়, আর হিউম্যান অ্যাক্টিভিটিস এর ফলেও কিন্তু সাবসিডেন্স হতে পারে। ওকে, আর মূল কারণ কিন্তু গ্র্যাভিটি। এবার আসছি কজেস অফ সাবসিডেন্স। কজেস অফ সাবসিডেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করব, ন্যাচারাল কজেস অ্যান্ড অ্যানথ্রোপোজেনিক কজেস। ন্যাচারাল কজেস তো বললামই, গ্র্যাভিটি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সাবসিডেন্স হওয়ার সবসময়তে চান্স থাকবে, এটা একেবারেই মানে চিরন্তন সত্য। দেন কার্স্টোগ্রাফি, ডোলাইন, ওভালা, সিঙ্কহোল, সোয়ালিক হল, আই মিন ডোলোমাইট দ্বারা গঠিত ভূখণ্ড, লাইমস্টোন, এখানে কিন্তু একটা সাবসিডেন্স হওয়ার ন্যাচারালি চান্স আছে। যেমন ইউএস সাথে যে কাস্ট রিজিয়ন আছে, ওকলাহোমা স্টেটে প্রচুর পরিমাণে লাইমস্টোন অ্যান্ড ডোলোমাইট যুক্ত ল্যান্ডফর্মে ইউএস এর ওকলাহোমাতে প্রচুর পরিমাণে কিন্তু ল্যান্ড সাবসিডেন্স দেখতে পাওয়া যায়। দেন আসছে আর্থকোয়েক। আর্থকোয়েক তো তোমরা জানো টেকটনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এপিরোজেনিক মুভমেন্ট, দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল রাইজ অ্যান্ড ভার্টিক্যাল ফল অফ দ্য আর্থ মুভমেন্ট। এখানে ফলের কথাই বলবো বিকজ অফ আমরা এখন বলছি সাবসিডেন্স সম্পর্কে। সেই সাবসিডেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা।
আলাস্কাতে খুব সাবসিডেন্স খুব কমন ঘটনা, ভূমি অনেকখানি ধসে যায়। দেখো আমাদের এই যে নর্মদা নদী বয়ে যাচ্ছে, যে যে রিভার চ্যানেলটা অঞ্চলটার ভেতর দিয়ে, সেটাও কিন্তু একটা বসে যাওয়া ভূমিরূপ, ভার্টিক্যাল ফল হওয়া ভূমিরূপ। দ্যাট ইজ দ্য গ্র্যাভেন ল্যান্ডফর্ম। Those are the example of land subsidence due to earthquake. জাপানে এটা খুব কমন ঘটনা, টোকিওতে এই ঘটনা 2011-এ দেখতে পাওয়া গেছিল। দেন ন্যাচারাল থার্ড পয়েন্টে আসছি পার্মাফ্রস্ট। আমি এখানে বলে রাখি, এক্সাম্পল দেওয়া খুব জরুরি। এই নন্দা দেবী গ্লেসিয়ার বার্স্ট হলো না এই 2021 সালের কি ফেব্রুয়ারি মাসে, একটা হ্যাঙ্গিং গ্লেসিয়ার ছিল, কোনো কারণে সেটা মেল্ট হয়ে গেল, অ্যান্ড দেন পুরো গ্লেসিয়ারটার ফল হয়ে গেল, ভার্টিক্যাল ফল হয়ে গেল। দেন এটা কি হলো না, ওইখানে একটি রিজার্ভার ছিল সেটি, এবং একটা প্রোটেক্টেড ফরেস্ট ছিল, এবং অনেক মানুষজনের লস অফ লাইফ ইত্যাদি হয়ে থাকলো। তো নন্দা দেবী গ্লেসিয়ার বার্স্ট ইন উত্তরাখণ্ড 2011 লাস্ট ফেব্রুয়ারিতে আর দ্য এক্সাম্পল অফ সাবসিডেন্স, ল্যান্ড সাবসিডেন্স ডিউ টু ন্যাচারাল কজ। এবার আসছি অ্যানথ্রোপোজেনিক কজ। তাহলে ন্যাচারাল কজ হচ্ছে চারটে, একটা হচ্ছে ন্যাচুরাল কজ টোপোগ্রাফির অঞ্চলে, সেকেন্ড ডিউ টু টেকটনিক অ্যাক্টিভিটিস অথবা আর্থকুয়েক, থার্ড হচ্ছে পার্মাফ্রস্ট জোন। আর এখানে একটা বলা নেই, পরে বলা আছে মাস মুভমেন্ট বা মাস ওয়াস্টিং কারণে রক ফল, ডেব্রিস ফল ইত্যাদি যদি ভার্টিক্যাল ফল হয়, তখনও কিন্তু ল্যান্ড সাবসিডেন্স হতে পারে। ওকে, এবারে চলে আসছি অ্যানথ্রোপোজেনিক কজ। অ্যানথ্রোপোজেনিক কজের ভেতরে মাইনিং অ্যাক্টিভিটিস, ইভেন যে কোনো মাইনিং, কোল, পেট্রোলিয়াম, কপার, যে কোনো মাইন এরিয়া কিন্তু খুব প্রোন টু, খুব ভার্নারেবল, খুব রিস্ক পটেনশিয়াল ফর দ্য ল্যান্ড সাবসিডেন্স। ল্যান্ড সাবসিডেন্স, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, ল্যান্ড সাবসিডেন্স কিন্তু একটা হ্যাজার্ড। কিরকম হ্যাজার্ড না, জিওফিজিক্যাল হ্যাজার্ড, and up to some extent geophysical hazard as well as the anthropogenical geophysical hazard, কিছুটা ন্যাচারাল কিছুটা অ্যানথ্রোপোজেনিক। আমি এখানে উদাহরণ দিই, কোল মাইন ঝরিয়া, সালানপুর, কোলটি, বারাবানি, রানীগঞ্জ এরিয়াতে তো ল্যান্ড সাবসিডেন্স ইজ ভেরি কমন। কেন, টানেল করে কয়লা এক্সট্রাক্ট করা হয়, দেন ওটা রিফিল হয় না, দেন খুব কারণে গ্র্যাভিটির কারণে সাবসিডেন্স ইজ ভেরি কমন। শুধু এখানেই নয়, ধরো পেট্রোলিয়ামের ক্ষেত্রে আমাদের দেশে তো পেট্রোলিয়াম খুব কিছু পাওয়া যায় না, তো যেখানে পেট্রোলিয়াম পাওয়া যায় লস এঞ্জেলে, ক্যালিফোর্নিয়াতে, সেখানে কিন্তু প্রায় 2.4 ফিট সাবসিডেন্স হচ্ছে প্রত্যেক বছর, 0.1 ফিট করে সাবসিডেন্স রেট, যেটি রেকর্ড করা হয়েছে 1967 থেকে, এবং সেটা মানে 2015-এ প্রায় 5 ফিট মতো হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে তো ম্যান মেড ডিউ টু মাইনিং ল্যান্ড সাবসিডেন্স। ওকে, অ্যান্ড তুমি যদি কোল মাইন্সের মানে ডিটেলস দেখো, সেখানে দেখবে কোল মাইন্স অ্যান্ড পেট্রোলিয়াম মাইন্সের সাবসিডেন্স প্রিভেন্ট করার জন্য অনেক রুলস রেগুলেশন স্টেপ হয়েছে, মানে মোস্ট কমন থিং। ওকে, মাইনিং এরিয়াতে সাবসিডেন্স। দেন হচ্ছে ম্যানমেড আর্থকুয়েক। মানুষ তো অ্যাজ সাচ আর্থকুয়েক মানে কারণ হতে পারে না, বাট ওই না ডিনামাইট, এক্সপ্লোজিভ ইত্যাদি এক্সপ্লোজিভ যখন ব্যবহার করা হয় কমার্শিয়াল পারপাসে, টেরোরিস্ট পারপাসে, ইভেন মানে ডিফেন্স পারপাসেও ব্যবহার করা হয়, তখন কিন্তু ওই অঞ্চলটা শেকিং হয়ে থাকে। শেকিংয়ের জন্য যদি দুর্বল কোনো স্ট্রাকচার থাকে, দুর্বল ল্যান্ডফর্ম থাকে, সেখানটার ফল হয়ে থাকে। দ্যাট ইজ অলসো দ্য ম্যানমেড শেকিংয়ের ফলে সাবসিডেন্স হয়ে থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ সাবসিডেন্স, তোমরা তো জানো সয়েলের কম্প্যাক্টনেসের জন্য সয়েলের 4টে অ্যাট্রিবিউটস আছে, তার ভিতরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটস হচ্ছে কিন্তু গ্রাউন্ড ওয়াটার। সাপোজ 4টে অ্যাট্রিবিউটসের ভিতরে থ্রু দ্য টেকনোলজি, থ্রু দ্য পাওয়ারফুল ওয়াটার মাইনিং পাম্প, আমরা কি করছি যে গ্রাউন্ড ওয়াটারটাকে গ্র্যাজুয়ালি উইথড্রল করে নিচ্ছি, কিন্তু যেটা রিচার্জ হওয়া উচিত ছিল সে পরিমাণে রিচার্জ হচ্ছে না। তো ওর আলটিমেট রেজাল্ট কি হবে না, ওখানটা ভ্যাকুয়াম তৈরি হবে, ওয়াটার যে স্পেসটা অকুপাই করেছিল সেই স্পেসটা ভ্যাকিউম হয়ে যাবে, এবং ডিউ টু গ্র্যাভিটি পৃথিবীতে সবাইকে নিজের দিকে টানছে, তাহলে সেখানে কি হবে, সাবসিডেন্স হওয়ার চান্স আছে। এই সাবসিডেন্স পৃথিবীর ভীষণ বিপজ্জনক সাবসিডেন্স, এটা খুব স্লো মোশনে হচ্ছে, কিন্তু এটা সারা পৃথিবী ভুক্তভোগী। আমরা এখন চায়নার কথা খুব নিউজে আসে, চায়না এ ধরনের সমস্যা অনেক বেশি দিন ধরে পড়ছে। চায়নার যে ক্যাপিটাল আছে সাংহাই, সেই সাংহাই সিটি 1990s থেকে মোটামুটি প্রত্যেক বছর কয়েক সেন্টিমিটার সাবসাইড করছে। ইভেন মেক্সিকো সিটি, ওখানে বিখ্যাত পুরনো ক্যাথিড্রাল চার্চগুলি
হেলে যাচ্ছে ডিউ টু সাবসিডেন্স। ওকে, ইভেন ইন আফ্রিকান সিটিগুলিতে এই সমস্যা হচ্ছে, আমাদের শহরেও এই সমস্যা শুরু হয়েছে, কিন্তু এখনো সাবসিডেন্স লেভেলে আসেনি। চায়নায় খুব সমস্যা ফেস করছে। এটা কিন্তু খুব স্লো মোশনে হয়, বাট খুব পাওয়ারফুল এফেক্ট আনে এনভায়রনমেন্টের উপরে। তারপরে আসছে আরবানাইজেশন, এটা আর একটা প্রধান সমস্যা। দেখো, একটা সয়েলের স্ট্রেংথ নির্ভর করে তার 4টে অ্যাট্রিবিউটস এর ভেতরে। তার ভেতরে একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। আমি গ্রাউন্ড ওয়াটার গ্রাজুয়ালি উইথড্রল করছি, বাট সেটা কিন্তু রিসাইকেল হয়ে রিচার্জ হচ্ছে না, কারণ আমার রিচার্জের রেটের থেকে উইথড্রলের লেভেল অনেক হাই। অ্যান্ড দেন আমরা কি করছি, আরবান মডার্ন স্ট্রাকচার তৈরি করছি। সয়েলের একটা স্ট্রেংথ বা ক্যারিং ক্যাপাসিটি আছে ল্যান্ডফর্মের। ধরো অ্যালুভিয়াল সয়েল ইজ আ সফট সয়েল, ওর ক্যারিং ক্যাপাসিটি বা ফাউন্ডেন ক্যাপাসিটি ইজ লো, বাট সেখানে আমরা আরবান বিল্ডিং মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করছি। তাহলে সেখানে কি হচ্ছে, গ্র্যাজুয়াল সিঙ্কিং অফ দ্য সিটিজ। এটা কিন্তু খুব সমস্যার জায়গা। আমাদের দেশ এখনো সিঙ্কিং স্টেজে আসেনি, এলে কলকাতা শহরের সবচেয়ে বেশি থ্রেট। কারণ এটা কি না, অ্যালুভিয়াল ট্র্যাক্টের ওপর অবস্থান করছে। কম মানে তোমার ঘাড়ে যদি অনেক প্রেশার চাপ, একসময় ঘাড় বসে যাবে, ঠিক সেরকম বিষয়টা। দেন ওটা শ্রিঙ্কিং হওয়ার চান্স আছে। জাকার্তা বলে যে সিটিটা আছে, 15 সেন্টিমিটার তার ফল হয়েছে লাস্ট 30 ইয়ার্সে। এখানে আমরা একটা দুটো ছবি দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এটা হচ্ছে সিঙ্কিং সিটির ছবি। এই যে ইম্প্যাক্টস, এগুলি কম্প্যাক্টনেস অফ সয়েলকে নষ্ট করেছে গ্রাউন্ড ওয়াটার উইথড্রলের ফলে। অ্যান্ড দেন আরবান গ্রোথ কি করছে, সিভিল স্ট্রাকচারের জন্য রেট অফ সাবসিডেন্স 100 থেকে 100 মিলিমিটার পার ইয়ার হয়ে থাকছে। এবং মেক্সিকো সিটির আমি একটু আগেই বললাম, বিখ্যাত বিখ্যাত চার্চগুলি কিন্তু হেলে গেছে বিকজ অফ সাবসিডেন্স। ওকে, জাকার্তা সিটিরও সেম অবস্থা। ইভেন সাংহাই সিটিজ, চীনের বড় বড় বিল্ডিংগুলি, বহুতলগুলি খানিকটা ইনক্লাইন ডিউ টু আরবান সিঙ্কিং। তাহলে সাবসিডেন্স খুব গ্র্যাজুয়ালি স্টার্ট হয়, খুব স্লো মোশনে চলে, কিন্তু এর মানে আধুনিক সমাজ এবং সভ্যতার উপর প্রভাব অনেক বেশি, মানে অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলে। এরপরে আসছে টানেলিং। দেখো, আমরা কমার্শিয়াল পারপাসে মিনারেল এক্সট্রাকশন করতে এবং টিউব মেট্রো রেল নদীর তলা, সমুদ্রের তলা দিয়ে কমিউনিকেশন লিঙ্ক ইত্যাদির জন্য টানেল করছি। এই টানেল কিন্তু সাবসিডেন্সের আরেকটা কারণ। এখানে কলকাতা সিটির স্পেশাল থ্রেট আছে ফর দ্য সাবসিডেন্স। কিছুদিন আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর এক্সটেনশনের জন্য অনেক রিসার্চ হয়েছে এর উপরে, এবং পরবর্তীকালে আরো রিসার্চ আসবে, যে বউবাজার অঞ্চলে কিছু বাড়ি পাট পাট ক্র্যাক দেখা দিয়েছে। খুব মাইল্ড, প্রথমে তো সাবসিডেন্স শুরু হয় খুব স্লো মোশনে, খুব মাইল্ড সাবসিডেন্স অলরেডি স্টার্টেড। ওকে, এই মেট্রো টানেল হচ্ছে তার কনসিকুয়েন্স। ওকে, তাহলে এখানে একটা কনফ্লিক্টও আছে। সাবসিডেন্স ছিল ন্যাচারাল ঘটনা, ওটা যখন আমরা আরবানাইজেশন এন্ড হিউম্যান ডোমেনে নিয়ে আসছি, সেটা কিন্তু পরবর্তীকালে একটা ডেভাস্টেটিং রেজাল্ট দিতে চলেছে। এরপরে আসছি কি, তাহলে এগুলি হচ্ছে তার কজেস অফ আরবানাইজেশন। এখানে মাস ওয়াস্টিংটা বলিনি, আগে ইনক্লুড করে নেবে। এখানে দেখো, আমি একটা দুটো ছবি দেখাই। এটা হচ্ছে কোল মাইনিংস অঞ্চলের সাবসিডেন্স। কোল মাইনিংস এমনি করে হয়ে থাকে। আর একটা কথা বলি, 1995-96 কিছু আগে, আর ঝরিয়া কোল মাইন্স অঞ্চল তুমি জানো দামোদর অ্যান্ড বরাকর অববাহিকাতে পড়ে। শুধুমাত্র সাবসিডেন্স ধস হয়ে কমপ্লিট হয় না, তার অ্যাডভার্স এফেক্ট অনেক দূর পর্যন্ত এনভায়রনমেন্টকে প্রভাব ফেলে। সেখানে একটা গ্রুপ অফ শ্রমিক টানেলে কোল মাইনিং করছিল, কোল এক্সট্রাক্ট করছিল। দেন কাটতে কাটতে ওদের মাপ থাকে কত ইঞ্চি কোন দিকে কাটবে, কাটতে কাটতে ওদের কোনো হিসেবে একটু গরমিল হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়। দেন উইদিন দ্য ক্র্যাকে জলের ভীষণ প্রেশার, দামোদর রিভার বেডের জল ভেতরে ঢুকে যেতে শুরু করে। উইদিন খুব খুব 5 থেকে 10 মিনিটসের ভেতরে পুরো মাইন্সটা, পুরো ওই যে ভ্যাকিউম টানেলটা জলে ভরে যায়, প্রচুর শ্রমিকের মৃত্যু ঘটে। ওকে, তাহলে এই ধরনের হ্যাজার্ড কিন্তু সাবসিডেন্স, এবং তারপরে সাবসিডেন্স হয়ে থাকে, এই ধরনের ঘটনা ঘটে থাকে। আর সাবসিডেন্স এখন ন্যাচারাল ওয়েতে হয়ে থাকে। আমাদের সুন্দরবন যেমন উত্থিত উপকূল, তেমনি নিমজ্জিত উপকূল তো আছে পৃথিবীতে। এপিরোজেনিক মুভমেন্ট ইজ ভেরি কমন। আমি একটু আগে বলেছি হ্রস্ট অ্যান্ড গ্যাভেন ইজ এক্সাম্পল অফ দ্যাট। এখানে গ্র্যাভেন ইজ এক্সাম্পল অফ সাবসিডেন্স। দেখো সাবসাইড করে গেছে। দোজ আর দ্য, যে কোনো ছবি ব্যবহার করতে পারো, দোজ আর দ্য এক্সাম্পল অফ সাবসিডেন্স। এবারে আসছি সাবসিডেন্সের, তাহলে কত রকমের হয়, ন্যাচারাল সাবসিডেন্ট, অ্যান্থ্রোপোজেনিক সাবসিডেন্ট। ন্যাচারাল হচ্ছে কাস্ট রিজিয়নে আর্থকোয়েক বা টেকটনিক অ্যাক্টিভিটিস এর ফলে, মাস ওয়াস্টিং এ রকফল ডেব্রিস ফল উত্তরাখণ্ডে যেটা হয়েছে।
আর পার্মাফ্রস্ট জোনে আলাস্কাতে খুব কমন ঘটনা 1965 থেকে রেকর্ড হচ্ছে। আর অ্যানথ্রোপোজেনিক কজ না আমাদের মাইনিং, সাবসিডেন্স ইন সালারপুর, আসানসোল, রানীগঞ্জ, ঝুড়িয়া পুরো অঞ্চলটা, ইভেন ইউএসএ তে কিন্তু আই মিন পেট্রোলিয়ামের জন্য সাবসিডেন্স হচ্ছে। সিটিজ সিঙ্কিং, যেমন আমাদের মেক্সিকো সিটি সিঙ্কিং, সাংহাই সিটি সিঙ্কিং ডিউ টু উইথড্রল অফ গ্রাউন্ড ওয়াটার। অ্যান্ড হাইড্রোলজিক্যাল কন্ডিশনের জন্য সাংহাই সিটি, টানেলের জন্য তো কলকাতা মেট্রো এক্সাম্পল মনে রাখবে। আর কি না এক্সপ্লোসিভ ইউজ করার জন্য অনেক সময় কিন্তু ওই ভাইব্রেশনের জন্য অনেক সময় বিল্ডিং টিল্ডিং এর সাবসিডেন্স হয়ে থাকে, ওকে, বা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে। আর এগুলি হচ্ছে ন্যাচারাল কজেস আর অ্যানথ্রোপোলজিক্যাল কজেস অফ সাবসিডেন্স। আগে টেবিলটা প্রিপেয়ার করবে, দেন তার ব্যাখ্যা এবং এক্সাম্পল দেবে। এক্সাম্পল ইজ ইন্ডিসপেন্সেবল। এবার আসছি এফেক্ট অফ সাবসিডেন্স। তাহলে প্রথম এফেক্ট কি, আমি একটু আগেই বলেছি, সাবসিডেন্স, ল্যান্ড সাবসিডেন্স ইজ আ জিও ফিজিক্যাল হ্যাজার্ড। বিকজ তাহলে সাবসিডেন্সের সঙ্গে রিস্ক পোটেন্সিয়ালিটি অ্যান্ড ভার্নারাবিলিটি যোগ আছে, এবং সাবসিডেন্স যদি লস অফ লাইফস অ্যান্ড লস অফ প্রপার্টি করে থাকে, এটা কিন্তু ইন ফিউচার ভীষণ হ্যাজার্ডাস হতে পারবে। এখানে বলে রাখি, সারা পৃথিবীতে ইভেন ইন্ডিয়াতে ল্যান্ড সাবসিডেন্সের খুব ভালো ডেটাবেস নেই। আমরা ল্যান্ডস্লাইড নিয়ে আলোচনার ক্ষেত্রে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছি, ল্যান্ড সাবসিডেন্স নিয়ে খুব কিছু আলোচনা করি না, ওকে। তাহলে আমাদের এই বিষয়টা ডেভেলপ করার জায়গায় রয়েছে। এই জিওফিজিক্যাল হ্যাজার্ডটা পরবর্তীকালে আরবানাইজেশন আর হিউম্যান সিভিলাইজেশনে ইম্প্যাক্ট ফেলবে। এটা প্রথমে কি, এটা ডিস্ট্রয় করে কি না ন্যাচারাল কম্প্যাক্টনেস অফ দ্য সয়েল, এটা কি না লস অফ দ্য আর্থ সারফেস বা টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমকে নষ্ট করে, কিছু পার্ট অফ আর্থ সারফেস ধসে যায়। থার্ড কি না ক্যাভিটিস, গর্ত তৈরি হয়, গহ্বর তৈরি হয়, ক্যাভিটিস অন দ্য আর্থ সারফেস দ্যাট উইল চেঞ্জেস দ্য ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার প্যাটার্ন অফ দ্য আর্থ সারফেস, ওকে। অ্যান্ড দেন কি না খুব ফ্রিকুয়েন্ট ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে ভূমিধসের ফলে। অ্যান্ড দেন কি না মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এর ভেতরে থ্রেটের ভেতরে আছে, প্রেশারের ভেতরে আছে, ল্যান্ড, রোড, রেলওয়ে ইত্যাদি তো সাবসিডেন্স হয়েই থাকে। ইভেন মেক্সিকো সিটি নিজে সাবসাইড করছে, বিখ্যাত বিখ্যাত হেরিটেজ বিল্ডিংগুলি হেলে গেছে, কোথাও কোথাও ধসেও গেছে। দেন ল্যান্ডস্লাইড আর কি করে না, এটা সিল্টেশন অফ রিভার, যদি রিভার ব্যাংকের আশাপাশি হয়ে থাকে ল্যান্ড সাবসিডেন্স, মালদাতে গঙ্গার ল্যান্ড সাবসিডেন্স খুব কমন ঘটনা, ভার্টিক্যাল ফল হয় ল্যান্ডের গঙ্গার দুপাশে, তাহলে নদীর নাব্যতাকে কমিয়ে দেয়, নদীর গহ্বরের ডেপথকে কমিয়ে দেয়, দেন সিল্টেশনের প্রবলেম তৈরি করে। এবং ভীষণ ভয়ঙ্কর সমস্যা সিঙ্কিং সিটিজ, মানে শহরগুলো ধীরে ধীরে ডুবন্ত হচ্ছে ডিউ টু প্রেশার, ডিউ টু সাবসিডেন্স, ডিউ টু প্রেশার অফ দ্য modern civil engineering structure, and due to the it destroy the compactness of the soil, and ultimate result কি না subsidence। মেক্সিকো সিটি আর বিখ্যাত ক্যাথিড্রাল গুলো প্রবলেমে আছে, and সাংহাই সিটি ইজ এক্সাম্পল অফ দ্যাট। অ্যান্ড দেন আরেকটা এক্সাম্পল দিই, লং বিচ বলে একটা ক্যালিফোর্নিয়াতে একটা ওয়েল মাইনিং সাইটস আছে, সেই ওয়েল মাইনিং সাইটস কিন্তু ডিরেক্টলি সিঙ্কিং জোনে পরিণত হয়েছে, এবং ওয়েল মাইনিং সাইটটা একদম কোস্টাল রিজিয়নে ক্যালিফোর্নিয়া। দেন সেখানে যখন ল্যান্ড সাবসিডেন্স হচ্ছে, ক্রমশ মাটি নিচের দিকে নেমে যাচ্ছে, তখন কি হচ্ছে, হাই টাইড আর লো টাইডের সময় অনেক বেশি নোনা জল ল্যান্ডে প্রবেশ করছে, যে তাহলে যে ইকোসিস্টেমটা ছিল, যে বিচ ইকোসিস্টেম, সেটা নষ্ট হচ্ছে, এটা লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজিক্যাল লিবার্টি, লোককে রিহ্যাবিলিট করতে হচ্ছে। অ্যান্ড এবং ল্যান্ডস্লাইড যদি বেশি হয় সেটা তো ডিজাস্টারাস হবে, যেমন কোস্টাল অঞ্চলে ফ্লাড ভীষণ কমন, হাই টাইডের সময় মানে ক্যালিফোর্নিয়া প্রত্যেক বছর, আমাদের সুন্দরবনে যেমন সুপার সাইক্লোন, সেরকম ডিউ টু শ্রিঙ্কিং, ডিউ টু ফলিং অফ ল্যান্ড মাসের জন্য, ল্যান্ড সাবসিডির জন্য এরা কিন্তু হাই টাইডে খুব অসুবিধা ভোগ করছে। আর একটা কথা, সিঙ্কিং ল্যান্ড অ্যান্ড রাইজিং সি, আমার যদি উপকূলবর্তী অঞ্চলে কোস্টাল ল্যান্ড ক্রমশ শ্রিঙ্কিং করে, ক্রমশ সাবসাইড করে, অ্যান্ড দেন আলটিমেটলি কি হবে, সি লেভেল তো চেঞ্জ হয়, তোমরা জানো 3 রকমের তাকে মাপা হয়, ক্রমশ সি লেভেল রাইজ হয়ে যাবে, মানে কম্পারেটিভলি ও মনে হবে যেন সি লেভেল রাইজ করেছে। সেটা আলটিমেটলি কি হবে, যে আমার সোর্স অফ ফ্রেশ ওয়াটারকে স্যালাইন ওয়াটার ক্যাপচার করবে, সেটা কি করবে, যে আমার ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমকে নষ্ট করবে, এবং ফ্রেশ ওয়াটার ফুড চেনকে নষ্ট করবে। একে তো গ্রাউন্ড ওয়াটার এক্সপ্লয়েটেড হয়ে গেছে, দেন সারফেস ওয়াটার ডিস্ট্রয়েড হয়ে যাবে, এবং প্রোপেনসিটি অফ ফ্লাড, ড্রট, সাইক্লোন, সুপার সাইক্লোন ক্রমশ বাড়তে থাকবে। জাকার্তা আর ইন্দোনেশিয়া, এটা খুব কমন ঘটনা, ওকে, এবং সেখানে শ্রিঙ্কিং প্রায় 2.5 মিটার লাস্ট 10 ইয়ার্সে।
আর মিয়ামা বিচ কয়েকটা উদাহরণ নিয়ে নিই। হ্যাঁ, আমরা ভেনিস বলে একটা সিটির কথা জানি, মানে সিনেমাতে খুব ইউজ হয়। ইটালিয়ান শহর, চারিপাশে সমুদ্র আর নদী আছে, ছোট্ট শহর, সাজানো গোছানো। ওর কিন্তু সিঙ্কিং সিটি, 1 to 2 মিলিমিটার পার ইয়ারের সিঙ্কিং হচ্ছে। মেক্সিকো সিটি ইজ এক্সাম্পল অফ সিঙ্কিং সিটি। Lagos of Nigeria is a sinking city. মিয়ামি বিচ অফ ফ্লোরিডা ইজ এ সিঙ্কিং বিচ। তাহলে এই সিঙ্কিং খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীকালে আরবান স্ট্রাকচার, যে আমরা বলছি না 21st সেঞ্চুরি ইজ এ এরা অফ আরবানাইজেশন, সেটা একটা সমস্যার জায়গায় পড়বে। আর সাবসিডেন্স কি করে? মডার্ন ইনফ্রাস্ট্রাকচারকে ডিস্ট্রয় করে। আমরা যে এত আধুনিক হলাম, সেই মডার্ন ইনফ্রাস্ট্রাকচারকে ডিস্ট্রয় করে। আর আলটিমেটলি কি করে? ড্যামেজ দ্য হাইড্রোলজিক্যাল কন্ডিশন। যদি সি লেভেলের হাইট ইনক্রিজ করে এবং সেটা টাইডের প্রোপেন্সিটি বাড়ায়, ফ্লাড অ্যান্ড ড্রটের প্রোপেন্সিটি বাড়ায়, দেন ইনল্যান্ড ওয়াটারে প্রবেশ করে, দেন এটা ইনল্যান্ড ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম আর ইনল্যান্ড ওয়াটার ইকোসিস্টেমকে নষ্ট করে এবং হাইড্রোলজিক্যাল সার্কেলে তার প্রভাব পড়ে। এই মোটামুটিভাবে আমাদের এফেক্ট অফ ল্যান্ড সাবসিডেন্স। ল্যান্ড সাবসিডেন্সকে যদি ভাগ করো, দুটো ভাগে ভাগ করবে, একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টের প্রভাব, একটা কালচারাল এনভায়রনমেন্টের প্রভাব। ফিজিক্যাল এনভায়রনমেন্টের লস অফ সারফেস এরিয়া, সেকেন্ড ফ্লাড রিস্ক ইন কোস্টাল জোন। এক্সাম্পল আগেই বলেছি, সেগুলো এখানে কোট করে নেবে। সিল্টেশন ইন রিভার ওয়াটার, চেঞ্জেস ইন ল্যান্ড কাভার, changes in soil compactness, loss in biodiversity, damage in hydrological circle, coastal flood during the high tide, and ultimately changes in the sea level. Okay, and cultural হচ্ছে sinking cities, destruction of building, roadway, railway, rather modern infrastructure, and mine fires। অনেক সময় ভ্যাকিউমটাতে অক্সিজেন থাকলে আগুন ধরে যায়। মাইন্ড ফায়ার রানীগঞ্জে খুব গুরুত্বপূর্ণ ঘটনা, বারবারই হয়। ক্যাভিটিস ফর্মেশন আর চেঞ্জেস ইন হিউম্যান হ্যাবিটেট। হিউম্যান বিং তো ওই টেরিস্ট্রিয়াল আর্থে ওই পার্টে থাকতো, দেন তাদেরকে সরে যেতে হচ্ছে। দে আর লস, দে আর নট অনলি বায়োডাইভার্সিটি লস হচ্ছে, হ্যাবিটেট লস হচ্ছে টু দ্য হিউম্যান বিং। দে আর বিকাম ইকোলজিক্যাল রিফিউজি। যখন হিউম্যান বিং তার নিশে অ্যান্ড হ্যাবিটেট এরিয়া চেঞ্জ করে অন্য জায়গায় অ্যাডপ্ট করছে, তাদেরকে বলছে কি? ইকোলজিক্যাল রিফিউজি। এগুলি হচ্ছে ইম্প্যাক্ট অফ ল্যান্ড সাবসিডেন্স। তো আবারও বলি, ল্যান্ড সাবসিডেন্সের ডেটাবেস ভালো করে তৈরি নেই, এটা নতুন বিষয়, তা নিয়ে আলোচনা করা ভীষণ প্রয়োজন। ল্যান্ড সাবসিডেন্স ন্যাচারাল ফেনোমেনা, এটা তো আমি আগেই বলেছি, এবং অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের ফল, সেটা ক্রমশ ভ্যাকিউম, টানেল ইত্যাদির ফল ক্রমশ বাড়ছে। তাহলে এটার ম্যানেজমেন্টের জন্য আমি কি করব? ম্যানেজমেন্টের জন্য আমি বেশি কিছু করব না। ম্যানেজমেন্টের জন্য যে হ্যাজার্ড ম্যানেজমেন্টের যে স্টেপগুলো আছে না, প্রিপেয়ারনেস, রেসপন্সেস, রিহ্যাবিলিটেশন অ্যান্ড প্রিভেনশন, এই চারটে, এই যে প্রিপেয়ারনেস, রেসপন্সেস, রিহ্যাবিলিটেশন, রিকনস্ট্রাকশন অ্যান্ড প্রিভেনশন, এই চারটে স্টেপের ভেতর দিয়ে কিন্তু আমরা একেও মোকাবিলা করব। এখানে দেখো ওই স্টেপগুলোই কম বেশি করে লেখা আছে। ওকে, প্রিপেয়ারনেস কিভাবে প্রিপেয়ার্ড হব না, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওলজিক্যাল নলেজ বেস তৈরি করব। ওকে, জিওলজিক্যাল, হাইড্রোলজিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নলেজ বেস তৈরি করলে আমরা সেটা মোকাবিলা করতে পারবো। এক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে। আর আইডেন্টিফিকেশন অফ ভার্নারেবল জোন, যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হতে পারে, ল্যান্ড সাবসিডেন্স হতে পারে, সেই জোনটা ভার্নারেবল অ্যান্ড রিস্ক পটেনশিয়াল জোনকে আইডেন্টিফাই করতে হবে। দ্যাট ইজ প্রিপেয়ারনেস, আগের থেকে তৈরি হব। আর এখন কি করে বলতো? র্যাডার স্যাট-2, ইন্ডিয়া গভর্নমেন্টেরও এই স্যাটেলাইট বেস এই টেকনোলজিটা আছে। জিআইএস বেস এই সার্ভিলেন্স টেকনোলজিটা আছে। SAR ইমেজ, ডেম ইমেজ হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। এই ডেম ইমেজ SAR বা র্যাডার স্যাট-2 এর মাধ্যমে সার্ভিলেন্স করে কোথায় ল্যান্ড সাবসিডেন্স হওয়ার চান্স আছে, সেটার ডেটাবেস তৈরি করে। তাহলে আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা জিওলজিক্যাল টেকনোলজি এবং ডেম এবং র্যাডার স্যাটের মাধ্যমে আমরা প্রিভেন্টিভ মেজার্স নেব বা প্রিপেয়ার্ড হব। দেন হচ্ছে প্রিভেনশন। কি করব না, এমন কোনো ল্যান্ড ইউজ প্র্যাকটিসে যাব না যেটা ইকোলজিক্যাল ফ্রেন্ডলি নয়। এটা তো খুব তত্ত্বগত হাইপোথেটিক্যাল কথা, কিন্তু মাইন্ডসে যা হওয়ার তাই হচ্ছে। দেন অপটিমাম ইউজ অফ হাইড্রোলজিক্যাল সার্কেল, মানে জলের অপটিমাম ব্যবহার। গ্রাউন্ড ওয়াটার উইথড্রল তো একটা সিঙ্কিং সিটির মূল কারণ, তাহলে সেখানটা একটা আমাকে রুলস অ্যান্ড রেগুলেশনে আসতে হবে। আর আটমোস্ট সিনসিয়ারিটি ডিউরিং দ্য এনি এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস, যখন কোনো মাইনিং অ্যাক্টিভিটিস করা হবে সেখানে কিন্তু আমাকে খুব সিনসিয়ার হতে হবে। যেমন কোল মাইনিংকে নিয়ম আছে ভ্যাকিউম স্পেসটাকে ড্রাই স্যান্ড দিয়ে ফিল আপ করা, অনেক সময় ড্রাই স্যান্ড দিয়ে ফিল আপ করা হয় না। তার ফলে অবভিয়াসলি রানীগঞ্জ এরিয়াতে সাবসিডেন্স ইজ ভেরি কমন থিং।
আর যে টেকনোলজিটা ব্যবহার করবো সেটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে। এবার আছে রেসপন্স। যদি আমার সাবসিডেন্স হয়ে যায় কি করতে হবে? দেখো, সাবসিডেন্স হয়ে গেলে টাইম, স্পেস, এরিয়া কভারেজ, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে সেই সম্পর্কে ডেটাবেস থাকতে হবে। ইভাকুয়েশন অফ স্পেস, যেখানে হবে সেখানটায় মানুষজন সরিয়ে দিতে হবে। অ্যান্ড ইমিডিয়েট রেসপন্স বাই দ্য অথরিটি, ইমিডিয়েট মেডিকেল কেয়ার, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ইত্যাদি গভর্নমেন্ট নর্মালি করে থাকে, সেগুলির ব্যবস্থা করতে হবে। এবার আসছে প্রিভেনশন। কি প্রিভেনশন করা বলা খুব সোজা, কিন্তু বাস্তবে করা খুব মুশকিল। কারণ আরবান প্ল্যানিং, আরবানাইজেশনের সঙ্গে এবং মডার্ন মাইনিং অ্যাক্টিভিটিসের সঙ্গে এটার একটা রিভার্স রিলেশন আছে। যেমন সারফেস ক্যারেক্টারিস্টিক অফ ল্যান্ড, এটাকে খুব মাথায় রাখতে হবে। অ্যান্ড মনিটরিং অফ দ্য গ্রাউন্ড সিস্টেম অ্যান্ড ল্যান্ড সাবসিডেন্স রেট, কোথায় কিভাবে সাবসিডেন্স রেট হচ্ছে তার ডেটাবেস থাকতে হবে, যা ইন্ডিয়ার ক্ষেত্রে নেই। আর ল্যান্ড সাবসিডেন্স যেখানে হলো সেই স্টেক হোল্ডার আর সায়েন্টিফিক বিজ্ঞানীরা একবার আলোচনা করছেন, কাগজে লিখছেন, আর যে ঝরিয়া কোল মাইন্সে যাদের ঘর বাড়ি জমি জায়গা সাবসাইড করছে তাদের ভিতরে কোনো রিলেশন নেই, তা হতে পারে না। যারা যে মাটিতে আছে তার কিন্তু অনেক স্বাভাবিক জ্ঞান থাকে, সেই জ্ঞানের সঙ্গে সায়েন্টিফিক পাবলিকেশনের একটা ব্রিজ করতে হবে। আর সারফেস ইঞ্জিনিয়ারিং তো ভীষণ দরকার এখন। জিও ফিজিক্স খুব মানে জিও ফিজিক্সের আলোচনা এখন খুব গুরুত্বপূর্ণ, যে টেকনোলজি, জিও ফিজিক্স, জিওলজি অ্যান্ড কালচার, এই আসপেক্টগুলোকে যোগ করে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি বানিয়ে আমি সবই এটা মোকাবিলা করতে পারবো। এবারে দেখো না, সাংহাই সিটি, চায়না সাংহাই, ইটালির ভেনিস, জাপান, ইউএসএ, ক্যালিফোর্নিয়া, এরা কিন্তু ভয়ঙ্কর সমস্যায় মুখোমুখি আছে। আর আমাদের কলকাতা সিটি ইন্ডিয়ার ভিতরে থ্রেড ডিউ টু টানেল সাবসিডেন্স হওয়ার চান্স আছে। আমি একেবারেই বলছি না সাবসিডেন্স হবে, বাট রিসার্চ পেপার বলছে যে এতে সাবসিডেন্স হওয়ার খুব মাইনর, বাট এটা স্টার্টিং। ওকে, এখন ইন্ডিয়া গভর্নমেন্ট জিওডেটিক টেকনিক্স ব্যবহার করে, আমি বললাম রাডার টু স্পেস বোর্ন জিওডেটিক টেকনিক্স ফর দ্যাট পারপাস, কিন্তু এখনো সে ব্যাপারে খুব কিছু অ্যাচিভ করতে আমি পারিনি। এই সাবসিডেন্স কিন্তু থ্রেট টু কলকাতা সিটি ইস্ট ওয়েস্ট, এবং ইস্ট ওয়েস্টে যে কলকাতা যে ওয়েটল্যান্ড আছে, যে নলবন ইত্যাদি অঞ্চল, সেখানেও কিন্তু ভারী কনস্ট্রাকশন কিন্তু সাবসিডেন্সের কারণ হতে পারে। আর দিল্লি, চণ্ডীগড়ের যে একটা অর্গানাইজেশন আছে দিল্লি এবং চণ্ডীগড়ে, যারা এই স্পেস বেস জিওজেটিক যে অবজারভেশন করে, ডিএনএসএআর ম্যাপিং টেকনিক্স, তারা মেজার, মডেলিং, কন্ট্রোলিং এর কথা ভাবছে, কারণ বিপদ আসার আগে ডিএনএসএআর ম্যাপিং টেকনিক্স খুব এফেক্টিভ টেকনিক্স ফর দ্য পারপাস অফ ল্যান্ড, প্রিভেন্ট দ্য ল্যান্ড সাবসিডেন্স। আর আবারও বলি, আগের দিন ম্যানেজমেন্টের সময় আমি বলেছিলাম যে ম্যানেজমেন্টের এইটা হচ্ছে প্রধান পদক্ষেপ যে কোনো ম্যানেজমেন্টের। এই যে ছবিটা আগের দিন এখান থেকে দেখিয়েছিলাম, এটা তোমাদেরকে আমি পাঠিয়েও দিয়েছি, সেটা একবার দেখে নেবে ম্যানেজমেন্টের জন্য। এই যে ল্যান্ড সাবসিডেন্স, একটা হচ্ছে ডিজাস্টার বাই মিটিগেশন, ডিজাস্টার রেসপন্স, এটা হচ্ছে প্রি ডিজাস্টার ল্যান্ড সাবসিডেন্স, মানে ঘটনাটা ঘটার আগে রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি, প্রিভেন্টিভ হতে পারি, প্রিপেয়ার হতে পারি। দোজ আর দ্য 3 স্টেপ। আর হয়ে যাওয়ার পর রিলিফ, রিহ্যাবিলিটেশন, রিকনস্ট্রাকশন। এই বাঁ দিকের 3টে হচ্ছে প্রি, ডান দিকের 3টে হচ্ছে পোস্ট। এর মাধ্যমে আমরা ম্যানেজমেন্টে যেতে পারি। এই মোটের উপর আমাদের কিন্তু ল্যান্ড সাবসিডেন্স কাকে বলে, কেন হয়, ন্যাচারাল কজ, অ্যান্থ্রোপোজেনিক কজ, এগুলি পরীক্ষায় আসে।